জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি। তোমরা একটা কাজ করো, তোমরা এক বই আর সামনে একটা পেন নিয়ে খুলে আমি যে বিষয়গুলো দিচ্ছি এগুলো লিখে নিও, এবং সবার শেষে আমি তোমাদের প্রশ্ন ধরবো। ব্যাস বাক্য। এর ব্যাস বাক্য হচ্ছে জ্ঞানরূপ চক্ষু। সমাস। সমাস হচ্ছে কর্মধারায় সমাস। মোবাইলে লিখছি তো, এর জন্য হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথাটা শুনে তপনের চোখ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, তার মানে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাবাটা করে, সেই নাকি আবার বই লেখেন, সেই সব বই আবার ছাপা হয় বলে মেসোর। তার মানে তপনের তো নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, তাই দেখা যেত সে জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেঝো কাকুর মতো, এই বিষয়ে সন্দেহ ছিল না তপনের। কিন্তু মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এখন এখানে কোশ্চেন আসতে পারে যে কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। এটা মাধ্যমিকে এবারে এসেছিল, তোমরা নোট ডাউন করে রাখবে। আশ্চর্য কোথাও উল্টো পাল্টো নেই, অন্যরকমও নেই, একেবারে নিছক মানুষ। ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। তাছাড়া মানে চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খাবারের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এই দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেরোতে বেরোন সেজে গুজে, অর্থাৎ তিনি সাজাগুজো করতেন এবং খবরের কাগজ পড়ে দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যেতেন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর কি ছুটি আছে বলেই রয়ে গেছে তপন। ওদিকে মেশোর নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে রয়ে গেছেন। এখানে প্রশ্ন আসতে পারে মেশো কিসের ছুটির জন্য বা শ্বশুর বাড়িতে এসেছেন, নোট ডাউন করে রাখবে। তাই অরহ জলজান্ত একজন লেখককে দেখে সেই সুযোগেই সে পাচ্ছে। লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তাদের মতনই একজন মানুষ। তবে তপনের যে লেখক হতে বাধা কি? তপন এখন ভাবছে যে সেও গল্প লিখবে। এখানে তারই বিশ্লেষণ করা হচ্ছে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগে দিব্যি একখানে দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তখন অবশ্য না আ আ এবং প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শুনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোট মাসের কাছে চলেই গেছে, হইচই করে দিয়েছে তপন ছোট মাসির ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত মানে আনন্দ। যেরকম ভাবে এ আমার গল্পটা তো ছাপিয়ে দিবে, বা গল্পটা তো আমার পড়বে রত্নের মূল্য জহুরির কাছেই, এরকম টাইপের একটু। মুখে অবশ্য আ করলেও, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোমশাই বুঝবে, রত্নের মূল্য জহুরির কাছে। একটু পরে ছোট মাসি ডেকে পাঠান তপনকে এবং বোধ করি বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো বেশ দিব্যি হয়েছে, একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া যায়।
তপন প্রথমটা ভাবে ঠাট্টা, এই যে এটা কিন্তু এবারে এসেছিল মাধ্যমিকে, নোট ডাউন করে রাখবে। কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে পড়ে তপন। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দেও, মাসি বলে ওঠে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলে ওঠেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যাতারা পত্রিকা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তপন তোমার গল্পটা আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা? ওই যে তপনের লেখা গল্পটা নিয়ে। আর সবাই তপনের গল্প শুনে হাসতে থাকে। কিন্তু মাসি বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। না না, সরি, আমি মাসি বলে ফেলেছি, এটা মেশো হবে। হ্যাঁ, চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পাওয়া মরে যাওয়া মাল মশলা নিয়ে বসেন। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার অভিজ্ঞতা অনুভূতির এই বিষয়ে লিখেছে। এটা খুব ভালো ওর হবে। এখানে ওর হবে এটা নিয়ে কিন্তু সবাইকে, মানে তপনকে সবাই খেপাতো। হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফেরালো। মেশো গল্পটা নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটা ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, এখন বস্তা বস্তা পড়ছে কাগজে। গল্পটা যে কি জানতে জানতে সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই একজন সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোমশাই জানলো সেটা। তবে আর পায়কে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর অর্থাৎ ঘুমাচ্ছিল, তখন তপন আস্তে আস্তে খাতা নিয়ে, অর্থাৎ হোম টাস্কের খাতা নিয়ে আসে, যেটা তার মা আনতে ছাড়েনি। আর একটি কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে, তার, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখে ফেললো এক আস্তখানি গল্প। লেখার পর যখন সে পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের। মাথার চুল খাড়া হয়ে উঠলো। একই ব্যাপার, এ তো সত্যি হুবহু গল্প লাগছে। তার মানে সত্যি কি তপন গল্প লিখে ফেলেছে? তার মানে এখন তপনকে লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন দুর্দারিত নিচে নেমে এসে ছোট মাসিকে বলে ওঠে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে 4 আষ্টাকের হলেও সমবয়সী। এখানে ছোট মাসি তার থেকে কত বছরের বড়, এটা মাধ্যমিকে এসেছিল এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা রেখে দেবে। কাজেই মামার বাড়ি এলেই সবকিছু ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে পিঠ চাপড়ানোর সুরে বলে, ও মা, এত বেশ লেগেছিস রে, কোনখান থেকে টুকলি ভাই করিসনি তো? ছোট মাসি, ভালো হবে না বলছি। এটা তপন বলছে। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়, রোষ। তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই জি, গেলেন তো গেলেন। কোথায় সে 8-7 অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হা হা করছে তপন মামার বাড়ি থেকে চলে এসে? আচ্ছা, তুমি তাহলে বলো, তোমাদের আলোচনাটা কেমন লাগছে? আলোচনাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে আমাদের বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন ভিডিও ঢোকাতে তোমরা সহজেই বুঝে নিতে পারো। এডুনোভা তোমাদের সর্বাগ্রে সাহায্যের জন্য চলে এসেছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী।
আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে? হ্যাঁ বাবা তোর হবে। আমি প্রথমেই বলেছিলাম যে তপনকে এই নিয়ে খেপাবে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যে তপন যে 2-3টে গল্প লিখে ফেলেছে, ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফেরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মনে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। ছোট মাসি এবং মেসো বেরোতে এলো, হাতে এক সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে। কেন হেতু সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে? কেন? বুকের রক্ত ছলকে উঠলো তপনের। তবে কি সত্যি কি তপনের জীবনের সুখের দিন এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে? তবে ঘটছে, সত্যিই ঘটছে। সূচিপত্রে নাম এসেছে প্রথম দিন শ্রী তপন কুমার রায়। এটা ইম্পর্টেন্ট। সূচিপত্রে তপনের গল্পের নাম কি এবং কি লেখা ছিল? যে গল্পটা যে লিখেছে তার নাম, পুরো নাম কি? সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। তপনের লেখা পত্রিকা ছাপানো হয়েছে, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে ঘোরে, সকলেই একবার চোখ বেলয় এবং বলে, বারে চমৎকার লিখেছিস তো। মেশো অবশ্য মৃদু হেসে বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলেন, তা হোক, নতুন অমন অমন হয়। ক্রমশ এই কথাটা ছড়িয়ে পড়ে। আচ্ছা তোমরা তাহলে বলো তো, ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে? এটা কমেন্টে উত্তরে জানিও। ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই নইলে ফট করে একজন লিখলো এবং ছাপা হয়ে গেল। মেজো কাকু বলেন, তা ওরকম লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলেও আমরা চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে ডিম ভাজা এবং চা খায়। মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, তপনের গল্প লেখার কথা। আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি আজ নিজে না গিয়ে দিলে সন্ধ্যাতারের সম্পাদক কি কেড়ে আঙ্গুল দিয়ে তপনের লেখা গল্পটা ছুঁয়ে দেখতো? তপন যেন কোথায় হারিয়ে গেছে এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি। বাবা, তোর পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পেল তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি? তোর সবাই লজ্জা কি? পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আনাকোড়া, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তবে তপনের মেশো তপনের গল্পটিকে আগাগোড়ে কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন। নিজের পাকা হাতে কলমে তপন পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অত আহ্লাদে বাক্য হারিয়ে গেল? তপনের বাবা কিভাবে তাকে ধমকে দিয়েছিল এবং কি কি বলেছিল, এটা কিন্তু মাধ্যমিকে এবার এসেছিল এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথা তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার ওঠে, তপনের মেশো তপনের লেখা গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে আসে। তপনের ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মেছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন সে জানতো না তপন। শুধু দুঃখের মুহূর্তে গভীরতর সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয়, তবে তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা হাতের লেখা ছাপা হোক বা না হোক।
তপনকে যেন শুনতে না হয় অমুক তার গল্প লিখে দিয়েছে, এবং আর তপনকে যেন শুনতে না হয় গল্প পড়তে বসে অন্যরা কেউ লিখে লাইন পড়তে না হয়, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। আর তার চেয়ে দুঃখের তপনের কিছু না, তাতে তপনের অপমানের। এই ছিল জ্ঞানচক্ষুর সম্পূর্ণ আলোচনা। তা তোমরা বলো এখান থেকে কিভাবে বুঝলে, এবং আশা করছি যে তোমরা পুরো গল্পটা ভালোভাবে বুঝেছো। আমি আজই প্রথম ভিডিও পোস্ট করলাম, এজন্য আমি একটু ঘাবড়ে গিয়েছি, শব্দগুলো একটু অসুবিধা হয়েছে মনে হয় তোমাদের শুনতে, কিন্তু একটু ম্যানেজ করে নিও। এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং সাথে পাশে থাকা বেল আইকনটাকে অন করে নিও। তা আমি এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, তোমরা এটা লিখে নিও যে তপনের জ্ঞানচক্র কিভাবে খুললো। এটা মান 5-এর জন্য আসে। তারপর তপনের লেখা গল্পটা কি ছিল, তারপর তপনের পুরো নাম কি, দুপুরবেলায় তপন খাতা কলম নিয়ে কোথায় উঠে গল্প লিখছিল, এবং তপনের মাথার চুল কেন খাড়া হয়ে উঠলো এবং গায়ে কাটা দিয়ে উঠলো। তা আজকের জন্য এতটুকুই, আবার অন্যদিন চলে আসবো নতুন চ্যাপ্টার নিয়ে। তোমরা কমেন্টে জানাও এরপর কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। টাটা।